ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ আরআরবিডিএল গ্রুপ ডির ক্লাস নাম্বার 12 করাবো, সম্পূর্ণ বাংলায় সমস্ত জিকেটা এবং জিকে এবং ব্যাখ্যা। আর আমি এর আগে কিন্তু 11টা ক্লাস করিয়েছি, সেই ভিডিওগুলো যদি না দেখো তাহলে অবশ্যই কিন্তু দেখে নিও, কারণ এখান থেকে কিন্তু ভুরি ভুরি কোশ্চেন কিন্তু কমন পড়বে। টোটালি হচ্ছে প্রিভিয়াস ইয়ার মানে 2018 সালের যে শিফট হয়েছিল সেই শিফট থেকে একটা করে কিন্তু প্রশ্ন আমি তোমাদের করাচ্ছি। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি সেই আজকে ইম্পর্টেন্ট ক্লাসটি। দেখো, প্রথম কোশ্চেন আছে যে একটি দ্রবণ নীল লিটমাসকে লাল করে, সেটির পিএইচ সম্ভবত কত হবে? অর্থাৎ লিটমাস নীল লিটমাসকে লাল করে, তাহলে সেটির পিএইচ সম্ভবত কত হবে? 8 হবে, 7 হবে, 9 হবে না 6 হবে? তাহলে হবে 6 হবে সঠিক অ্যান্সার। দেখো এখানে ব্যাখ্যাটা দেখে নাও। যদি একটি দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি অ্যাসিডিক প্রকৃতির, কারণ দ্রবণের পিএইচ কিন্তু 7-এর কম হবে। 7-এর কম মানে কত হতে পারে? সবগুলোই দেখো 7-এর বেশি আছে, 8 এবং 7 হচ্ছে একদম পুরো সমান সমান কোনোদিনই হবে না, তাহলে হবে পিএইচ হবে 7-এর কম, মানে এটা হচ্ছে অ্যাসিড, মানে অ্যাসিড প্রকৃতির হচ্ছে পিএইচ। তাহলে ব্যাখ্যাটা দেখে নাও। দেখো, যদি 7-এর কম হয় তাহলে হচ্ছে অ্যাসিডিক, 7-এর সমান হলে নিউট্রাল মানে একদম সমান সমান, আর 7-এর কিন্তু বেশি হলে পিএইচের মাত্রা 7-এর বেশি হলে কিন্তু সেটা হচ্ছে ক্ষারীয়। তাহলে এই তিনটে জিনিস কিন্তু মাথায় খেয়াল রাখবে। তারপর দেখো, ভারত বিশ্বের কততম জনবহুল দেশ? দেখো 2018 সালের কোশ্চেন অনুসারে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু দ্বিতীয়। ভারত হচ্ছে দ্বিতীয় জনবহুল দেশ, কিন্তু ভারত বর্তমানে বিশ্বের সবথেকে জনবহুল দেশ, অর্থাৎ প্রথম স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে, এর ব্যাখ্যা দেখো। দেখো 2023 সালের এপ্রিলে জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয় যে ভারত জনসংখ্যার দিক থেকে চীনকে অতিক্রম করেছে। ভারতের জনসংখ্যা এখন প্রায় 140 কোটিরও বেশি। তাহলে বুঝতে পারছো কত সালে? 2023 সালের জনসংঘের একটি প্রতিবেদনে কিন্তু জানানো হয়েছে, অর্থাৎ বর্তমানে ভারত কিন্তু 1 নম্বরে আছে জনসংখ্যার দিক দিয়ে। তারপরে দেখো, কোথায় ঐচ্ছিক পেশি থাকে? ঐচ্ছিক পেশি কোথায় থাকে? ফুসফুসে, পশ্চাৎপদে, যকৃৎ, হৃৎপিণ্ড। তাহলে ঐচ্ছিক পেশি থাকে পশ্চাৎপদে। দেখো ঐচ্ছিক পেশি কোথায় কোথায় থাকে? দেখো, ঐচ্ছিক হচ্ছে এমন এক ধরনের পেশি যা আমরা নিজের ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারি। এই পেশিগুলিকে কঙ্কাল পেশিও বলে। তারপরে দেখো কোথায় কোথায় দেখা যায় এই ঐচ্ছিক পেশিগুলোকে। দেখো ঐচ্ছিক পেশি কোথায় থাকে? এগুলো আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যুক্ত থাকে এবং চলাফেরার জন্য দায়ী। যেমন হচ্ছে হাতে পায়ে থাকে, মুখে থাকে মানে চিবানোর পেশি, তারপর হচ্ছে চোখের পেশি, গলায় থাকে কথা বলার পেশি, শরীরের অন্যান্য চলনশীল অংশে যেরকম পিঠ, বুক, পেটের পেশি। এই পেশিগুলো আমাদের হাঁটতে, দৌড়তে, বসতে, লিখতে বা যে কোনো ইচ্ছাকৃত কাজ করতে পারি। অর্থাৎ আমরা এই ইচ্ছাকৃত কাজ করতে পারি বলেই এই পেশিগুলিকে ঐচ্ছিক পেশি বা ইচ্ছাকৃত পেশিও কিন্তু অনেক সময় বলে থাকে। তারপর একটা দারুণ কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার প্রিভিয়াস ইয়ারে অনেক পরীক্ষাতে কিন্তু এটি রিপিট হয়েছে, যে ইলেকটোরাল কলেজ দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচন করা হয় সেটি গঠিত হয় কী কী নিয়ে? দেখো, প্রাক্তন রাষ্ট্রপতি, রাজ্যপাল, সংসদ প্রধান, না হচ্ছে সংসদ ও রাজ্য বিধানসভা পরিষদের নির্বাচিত সদস্যগণ দিয়ে। এটার উত্তর হয়ে যাবে সংসদ ও রাজ্য বিধানসভার পরিষদের নির্বাচিত সদস্যগণকে নিয়েই কিন্তু এই রাষ্ট্রপতির নির্বাচনের ইলেকটোরাল কলেজ বা কলেজিয়াম কিন্তু তৈরি করা হয়। তারপরে দেখো, কোন কোন সদস্যরা ভোট দিতে পারে, কোন কোন সদস্যরা ভোট দিতে পারে না। দেখো, সংসদ বলতেই লোকসভার নির্বাচিত সদস্যরা আর রাজ্যসভার নির্বাচিত সদস্যরা, তবে মনোনীত সদস্যরা কিন্তু দিতে পারে না। এটা কিন্তু মাথায় রাখবে, কোশ্চেন কিন্তু অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে যে রাজ্যসভার মনোনীত সদস্যরা কি এই রাষ্ট্রপতির নির্বাচনে কি অংশগ্রহণ করতে পারে? মনোনীত কিন্তু কোনোদিনই পারে না। পারে কারা? শুধুমাত্র যারা নির্বাচিত হয়েছে, মানে যারা হচ্ছে ভোটে জিতে সদস্য হয়েছে। তারপর হচ্ছে রাজ্যসভার বিধানসভাগুলোর নির্বাচিত সদস্যরা মানে এমএলএ, প্রতিটি রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্যরা, যে রাজ্যের কেবল একক বিধানসভা আছে। তাহলে বুঝতে পারলে, তাহলে যে রাজ্যের কেবল একক বিধানসভা আছে সেই বিধানসভার সদস্যরাই কিন্তু এই
রাষ্ট্রপতির নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করে। তবে কারা অন্তর্ভুক্ত হতে পারেন না? দেখো, রাজ্য বিধান পরিষদের সদস্যরা, যে রাজ্যে দুটি কক্ষ আছে তাদের উচ্চকক্ষের সদস্যরা, অর্থাৎ বিধান পরিষদরা সদস্যরা কিন্তু অংশগ্রহণ করতে পারে না রাষ্ট্রপতি নির্বাচনে। তাহলে ডিটেলস তোমাদের বলে দিলাম রাষ্ট্রপতি নির্বাচন প্রথম থেকে শেষ পর্যন্ত, এখানে আর কোনো ডাউট নেই, বুঝতে পারলে? তারপরে দেখো কিউপ্রাস অক্সাইডে কপারের যোজ্যতা কত? 1, 3, 4, 2, 1। তাহলে হচ্ছে কিউপ্রাস অক্সাইডের কপারের যোজ্যতা হচ্ছে 1 হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো কিউপ্রাস অক্সাইডের রাসায়নিক সংকেত হচ্ছে Cu2O, এটা কিন্তু মাথায় রাখবে। তারপর দেখো যে অলিম্পিকে প্রতিযোগিতামূলক খেলা হিসেবে ফুটবলকে কবে অন্তর্ভুক্ত করা হয়? আমরা জানি যে অলিম্পিক কত 4 বছর পর পর হয়। কত সালে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই ফুটবলকে প্রতিযোগিতামূলক খেলা হিসাবে? 1960, 1962, 1908 না 1906? উত্তর হবে 1908। তারপরে দেখো 1908 সালের লন্ডন অলিম্পিকে থেকেই ফুটবলকে পুরোপুরি প্রতিযোগিতামূলক খেলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে কোন অলিম্পিকে? লন্ডন অলিম্পিক। নারীদের ফুটবল যোগ করা হয় 1996 সালে আটলান্টা অলিম্পিকে। তাহলে দুটোই তোমাদের বলে দিলাম, ঠিক আছে? 1908 সালের লন্ডন অলিম্পিকে হচ্ছে পুরুষ দল, আর মহিলা দল হচ্ছে 1996 সালে আটলান্টা অলিম্পিকে। তারপরে দেখো ঘনীভবন ও তনুভবন কার পরিবর্তনশীলতার কারণে ঘটে? রশ্মির প্রতিসরণ না তাপমাত্রা পার্থক্য, বায়ুচাপ না চৌম্বক পদার্থ? এটা উত্তর হয়ে যাবে কিন্তু বায়ুচাপ। বায়ুচাপের কারণে কিন্তু ঘনীভবন আর তনুভবন ঘটে। এবার আমরা দেখে নেব ঘনীভবন তনুভবন কী। ঘনীভবন হচ্ছে, দেখো, গ্যাস বা বাষ্প যখন তরলে পরিণত হয় তাকে তখন কি বলে? ঘনীভবন, ঠিক আছে? উদাহরণ হচ্ছে দেখো, ঠান্ডা গ্লাসে জল ঢাললে বাইরের দিকে জল জমে যায়, এটাই হচ্ছে কিন্তু ঘনীভবন। আবার তনুভবন দেখো, তরল যখন ধীরে ধীরে গ্যাসে রূপান্তরিত হয় তখন সেটি হচ্ছে তনুভবন। যেমন হচ্ছে পুকুরের জল রোদে শুকিয়ে যায়, এটি হচ্ছে তনুভবন। তাহলে দেখো ঘনীভবন হচ্ছে তাপমাত্রা কি হচ্ছে? ঘনীভবনে তাপমাত্রা নিচের দিকে নামছে, মানে তাপমাত্রা কমছে আর চাপ কিন্তু বাড়ছে। আর তনুভবনে তাপমাত্রা বাড়ে, চাপটা হচ্ছে কিন্তু কমে। এইটা কিন্তু মাথায় রাখবে এই ইকুয়েশনটা। তারপরে দেখো মানব বৃক্কের মধ্যে পরিস্রবণ ইউনিটগুলি কী নামে পরিচিত? নেফ্রন, নিউট্রন না ফুসফুস? তাহলে হচ্ছে মানব বৃক্কের পরিস্রবণ ইউনিটগুলো কী নামে পরিচিত? নেফ্রন নামে কিন্তু পরিচিত। মানব বৃক্কের মধ্যে পরিস্রবণের মূল একক বা ইউনিটগুলোকে বলা হয় কিন্তু নেফ্রন। তারপরে দেখো নেফ্রন কি? নেফ্রন হলো বৃক্কের গঠনগত ও কার্যগত একক, যা রক্ত ছেঁকে ইউরিন বা মূত্র তৈরি করে। প্রতি বৃক্কে প্রায় 10 থেকে 12 লাখ কিন্তু নেফ্রন আছে। প্রতিটা বৃক্কে, আমাদের দুটো বৃক্ক, বুঝতে পারছো? এই বৃক্কের প্রধান অংশগুলো কী কী? দেখো বাউমান ক্যাপসুল, অনেকবার পরীক্ষায় আসে যে বাউমান ক্যাপসুল কিসের অংশ? তখন হচ্ছে নেফ্রনের অংশ। গ্লোমেরুলাস, এখানে হচ্ছে কিন্তু পরিস্রবণ ঘটে, মানে রক্ত থেকে পরিস্রবণ ঘটে। আর হচ্ছে নালিকা, এখানে হচ্ছে পুনঃশোষণ ও হচ্ছে নির্গমন কিন্তু হয়। তারপরে দেখো কোনটি কার্বোনাইল গ্রুপ ধারণ করে না? ইথানল, অ্যালডিহাইড, কিটোন না কার্বলিক অক্সাইড? এটা হচ্ছে ইথানল কিন্তু কার্বোনাইল গ্রুপ গঠন করে না। তারপর দেখো যেসব যৌগে কার্বোনাইল গ্রুপ থাকে, দেখো অ্যালডিহাইড, CHO গ্রুপ, কিটোন, তারপর হচ্ছে অ্যাসিড, অ্যামাইড, আর হচ্ছে এস্টার, আর হচ্ছে অ্যাসিড ক্লোরাইড, এগুলোকে কিন্তু কার্বোনাইল গ্রুপ থাকে। আর যেসব যৌগে কার্বোনাইল গ্রুপ থাকে না সেটা দেখে নেব। সেটা হচ্ছে অ্যালকাইন, অ্যালকোহল, আমিন, আর হচ্ছে ইথার, এগুলোতে কিন্তু কার্বোনাইল গ্রুপ থাকে না। দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে পলাশির যুদ্ধ কবে হয়েছিল? দেখো তারিখটাও দিয়ে দিয়েছে, এটা মনে রাখবে, হচ্ছে 23শে জুন 1757। এটা অনেকজন ভুল করে ফেলে যে হচ্ছে 1957 নয়, 1757। পলাশির যুদ্ধ কবে হয়েছিল তাহলে বলে দিলাম। এবার দেখো স্থান, অর্থাৎ কোথায় হয়েছিল? পলাশি বর্তমান হচ্ছে নদিয়া, পশ্চিমবঙ্গ। দেখো এখানে তোমাদের কনফিউশন, অনেকজন বলবে যে পলাশি তো মুর্শিদাবাদ। হ্যাঁ, যখন যুদ্ধটা হয়েছিল মানে প্রাচীনকালে 1757 সালে 23শে জুন, তখন কিন্তু পলাশিটা মুর্শিদাবাদের অংশ ছিল সেই সময়, সিরাজদৌল্লার সময়ে। কিন্তু বর্তমানে হচ্ছে পলাশি হচ্ছে নদিয়ার ভিতরে কিন্তু পড়ছে, নদিয়া জেলার মধ্যে পড়ছে। তারপর
দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভের নেতৃত্বে যুদ্ধ হয়েছিল কার সাথে? বাংলার নবাব সিরাজদৌল্লা পলাশী সহায়তার ক্ষেত্রে। ফলাফল কী হয়েছিল? দেখো নবাব সিরাজদৌল্লা পরাজয় মির্জাফরের বিশ্বাসঘাতকতায় ব্রিটিশদের পক্ষ থেকে। কারণ মির্জাফরের বিশ্বাসঘাতকতায় কিন্তু নবাব সিরাজদৌল্লা পরাজয় বরণ করেছিল। এই যুদ্ধ ছিল ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ভিত্তিপ্রস্তর। তারা অনেকবার কোশ্চেন আসতে পারে যে কোন যুদ্ধকে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপিত করেছিল? তাহলে হচ্ছে পলাশীর যুদ্ধ। তারপর পৃথিবীর গুরুমণ্ডলে গ্যাসের সঙ্গে কোনটি মিশ্রিত থাকে? লাভা, ম্যাগমা, কেন্দ্রমণ্ডল না বিষুব অঞ্চল? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু ম্যাগমা, অর্থাৎ গুরুমণ্ডলে গ্যাসের সাথে ম্যাগমা মিশ্রিত থাকে। তারপরে দেখো কে স্থিরানুপাত সূত্রের প্রবক্তা? আনকমন কোশ্চেন, এগুলোই তোমরা কিন্তু মানে মুখস্থ করো এবং নোট ডাউন করো। দেখো প্রাউস্ট, ডাল্টন, ডারউইন, ল্যাভোইসিয়ার, প্রাউস্ট। তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু প্রাউস্ট। তারপরে দেখো কোনটি ইউরোপীয় ইউনিয়নের আধিকারিক মান্যতাপ্রাপ্ত মুদ্রা? পাউন্ড, ইউরো, ইয়েন, লিরা? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু ইউরো। ইউরো হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো যদি একজন মানুষের ক্রোমোজোম সংখ্যা 46 হয় তবে সোমান্টিক কোষে কতগুলো ক্রোমোজোম থাকে? 24, 23, 44 না 46? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু 46। এবার দেখে নাও যে সোমান্টিক কোষ কি, কাকে বলে? দেখো সোমান্টিক কোষ হলো শরীরের সমস্ত কোষ, সেক্স কোষ ছাড়া। তাহলে সেক্স কোষ ছাড়া শরীরের সমস্ত কোষকে সোমাটিক কোষ বলে। যেমন হচ্ছে ত্বক, মাংসপেশি, হাড় ইত্যাদি, যেখানে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা থাকে, অর্থাৎ দুটি সেটে ক্রোমোজোম একটি পিতা এবং একটি মাতার কাছ থেকে আসে। তাহলে কত ক্রোমোজোম সংখ্যা? সেই 46টাই। তারপর দেখো নিচের কোনটি তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি? হচ্ছে এল, সিএল, পি না হচ্ছে এস? তাহলে হচ্ছে সিএল 287, যেটা এর তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, মানে এই অপশন অনুসারে। তবে তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি হচ্ছে ফ্লোরিনের, এফ। এটা কিন্তু খেয়াল রাখবে। তারপর দেখো যে গতির দ্বিতীয় সমীকরণ ড্যাশ ও সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে? বল, বেগ, অবস্থান না ভরবেগ? তাহলে হচ্ছে বেগের সাথে কিন্তু সময়ের সম্পর্ক স্থাপন করে। সাধারণত গতির সমীকরণ হিসাবে যে সমীকরণটা ভি সমান ইউ প্লাস এফটি বা হচ্ছে এটি। তারপরে দেখো যদি সমান বিভব প্রভাবে ধারণ করা দুটি আধানযুক্ত বস্তুর মধ্যে একটি পরিবাহী তারকে সংযোগ স্থাপন করা হয় তাহলে কি হবে? বিদ্যুৎ প্রবাহ হবে না, ঋণাত্মক থেকে ধনাত্মক বিদ্যুৎ প্রবাহ হবে, ধনাত্মক থেকে ঋণাত্মক বিদ্যুৎ প্রবাহ হবে, না চৌম্বকীয় আবেশ হবে? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু 1 নম্বর, এটা বিদ্যুৎ প্রবাহ কিন্তু হবে না। সমান বিভব ধারণ করা দুটি আধানযুক্ত, তাহলে সমান বিভব মানে দুটোই সমান, তাহলে কি হবে? কিছুই হবে না। তারপরে তো মানব উন্নয়ন সূচক 1990 সালে কাদের দ্বারা বিকশিত হয়েছিল? হরিপ্রসাদ ও কৃষ্ণ মহন্ত, মেহবুবুল হক ও অমর্ত্য সেন, সৈয়দ খান না অপরা সেন? উত্তর হয়ে যাবে কিন্তু দেখো 2 নম্বরটা, মেহবুব উল হক এবং অমর্ত্য সেন। দেখো মানব উন্নয়ন সূচক মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI 1990 সালে জাতিসংঘ কর্মসূচি মানে UNDP দ্বারা অমর্ত্য সেন এবং মেহবুবুল হক কিন্তু নেতৃত্বে বিকশিত হয়েছিল। তারপরে দেখো HDI 3টি প্রধান উপাদানের ভিত্তিতে তৈরি করে। HDI মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কি কি? আয়, ইনকাম, শিক্ষা, এডুকেশন, স্বাস্থ্য, হেলথ। এই 3টের ভিত্তিতে কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কিন্তু প্রকাশিত হয়। তারপর দেখো আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের অর্থমন্ত্রী কে ছিল? টোডরমল, তানসেন, বীরবল না মানসিংহ? তাহলে অর্থমন্ত্রী ছিল মুঘল সাম্রাজ্যের হচ্ছে টোডরমল। তিনি ছিলেন আকবরের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং আর্থিক ব্যবস্থাপনা ও রাজস্ব সংগ্রহ এর ক্ষেত্রে বিশেষজ্ঞ। তারপরে দেখো নিচে কোন শ্রেণীর নগ্নবীজ উৎপন্ন করে? কোন শ্রেণীর নগ্নবীজ উৎপন্ন করে? জিমনোস্পার্ম, বায়োফাটকা না জিওরাইথা না থ্যালাফাটকা? দেখো জিমনোস্পার্ম কিন্তু নগ্নবীজ উৎপন্ন করে। নগ্নবীজের উদাহরণ হিসাবে সাইকাড, কনিফার যেমন পাইন, সিডার, জিঙ্কো প্রভৃতি উদ্ভিদ কিন্তু অন্তর্ভুক্ত। তোমাদের কোশ্চেন আসতে পারে যে নগ্নবীজ কোন উদ্ভিদে দেখা যায়? পাইন, সিডার, একটা অপশন দিয়ে দিল, সেটা বলবে যে সেটাই উত্তর হয়ে যাবে। আধুনিক পর্যায় সারণীতে কতগুলো শ্রেণী ও পর্যায় আছে? দেখো 7টি শ্রেণী 12টি পর্যায়, না 18টি শ্রেণী 7টি পর্যায়, না 18টি শ্রেণী 18টি পর্যায়, না 10টি শ্রেণী 16টি পর্যায়? তাহলে 18টি শ্রেণী এবং 7টি পর্যায় কিন্তু আছে। তারপরে দেখো পরিব্যক্তি বংশগত নয় কোনটি? সোমাটিক, ইনসারশন, ডিলিশন না ডুপ্লিকেশন না সোমাটিক? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু এই যে সোমাটিক। প্রথমেই বললাম প্রথমটাই অ্যান্সার। তারপরে দেখো কার
ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি, ইলেকট্রন আসক্তি কার বেশি, আই, এফ, সিএল না বিআর? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু সিএল। দেখো একটি অর্ধপরিবাহীর উদাহরণ চেয়েছে, জি জার্মেনিয়াম, ফ্লোরিন, পিবি, এসএন। তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু জি জার্মেনিয়াম। দেখো অর্ধপরিবাহী দুটোই আছে, একটা হচ্ছে সিলিকন, এসআই দিয়ে যেটা চিহ্নিত করা হয় হচ্ছে জার্মেনিয়াম, হচ্ছে জেই। তারপর দেখো অর্ধপরিবাহী উপকরণগুলি কোন কোন কাজে ব্যবহৃত হয়? দেখো কম্পিউটারের চিপস, ট্রানজিস্টার, এবার হচ্ছে জিওড ইত্যাদি তৈরি করতে কিন্তু এই কম্পিউটারের চিপস কিন্তু মানে অর্ধপরিবাহী ব্যবহৃত করা হয়। তারপরে দেখো একটি টেবিল, একটি চেয়ার, ফলের একটি বাটি এবং একটি বিহালা একটি মানুষের সুখী হবার জন্য আর কি প্রয়োজন? কে বলেছিল? রুশো, আইনস্টাইন, ল্যাভোইসিয়ার না মন্তেস্কু? বলেছিল কিন্তু আইনস্টাইন। তারপরে দেখো যে মৌলটি পারমাণবিক সংখ্যা 16 সেটি পর্যায় সারণীর কোন শ্রেণীতে থাকবে? 5, 3, 6 না 4? তাহলে উত্তর হয়ে যাবে 3। তাহলে 3 নম্বর পর্যায় সারণীতে 3 নম্বর শ্রেণীতে থাকবে। তারপরে দেখো যে বিন্দুতে সকল রশ্মি মিলিত হয় তাকে কি বলে? ফোকাস, মেরু, ভরকেন্দ্র না কেন্দ্র না? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু ফোকাস। অর্থাৎ যে বিন্দুতে সমস্ত রশ্মি এসে কিন্তু মিলিত হয় সেই জায়গাটাকে কিন্তু বলা হয় ফোকাস। দেখো আজকে লাস্ট কোশ্চেন। তবে লাস্ট কোশ্চেনের বলার আগেই বলবো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করো, ঠিক আছে? আর বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দাও। তাহলে দেখো লাস্ট কোশ্চেন দেখে নিই, বর্তমানে রিজার্ভ ব্যাংকের গভর্নরের নাম কি? এটা 2018 সালে কোশ্চেন এসেছিল, কিন্তু আমি বর্তমান গভর্নরের নামটা কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো অরিজিৎ প্যাটেল না অংশুমান মিশ্র না বিধু প্যাটেল না তাহলে না সঞ্জয় মালহোত্রা? উত্তর হয়ে যাবে কিন্তু সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা কিন্তু বর্তমানে কিন্তু ব্যাংকের গভর্নর আছে। বর্তমান ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর হচ্ছে শ্রী সঞ্জয় মালহোত্রা। তিনি 2024 সালের 11 ডিসেম্বর গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি আগামী 3 বছরের জন্য এই দায়িত্ব পদে থাকবেন। তাহলে তিনি 2024 সালে হচ্ছে 2024, 25, 26, 27 পর্যন্ত কিন্তু তিনি থাকবেন। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এখনও কোশ্চেন আছে যে আলমিও নয় কোনটা? পিসিএল, CCl4, SbCl না পিসি? আচ্ছা পিসিএলটা দুবার হয়ে গেছে, এটা উত্তর হয়ে যাবে যে CCl4, এটা হচ্ছে আলমিও নয়। তারপর দেখো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের অর্থমূল্য কত? 7.5 লাখ, 8.5 লাখ, 9.5 লাখ, 10 লাখ? দেখো 7.5 লাখ। এটা 2018 সাল অনুসারে, ঠিক আছে? 2018 সাল অনুসারে কত হচ্ছে? 7.5 লাখ। দেখো বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের অর্থমূল্য কত? 25 লক্ষ টাকা। তাহলে কত টাকা? বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের অর্থ হতো 25 লক্ষ টাকা, কিন্তু আগে ছিল। তাহলে পরীক্ষায় আসতে পারে যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের বর্তমান নাম কি? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। আগে কত টাকা ছিল অর্থমূল্য? 7.5 লাখ। বর্তমানে কত? 25 লাখ। এই পুরস্কারটি কে দেয়? ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মাননা হিসেবে গণ্য করা হয়। তাহলে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মাননা কি? হচ্ছে এই বর্তমান হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। 2020 সালে এর অর্থমূল্য 7.5 লক্ষ টাকা বাড়িয়ে হচ্ছে 25 লক্ষ টাকার করা হয়েছে। তাহলে দেখো কত সালে করা হয়েছে? 2020, অর্থাৎ 2020 সালে কিন্তু এটা এই অর্থমূল্যটাকে বাড়ানো হয়েছে। তাহলে বুঝতে পারলে যে কোথায় থেকে কোশ্চেন আসছে, কতগুলো কোশ্চেন আছে। এই যে তোমাদের কোশ্চেনের পাশাপাশি যে সমস্ত ব্যাখ্যাগুলো তুলে ধরছি, এখান থেকে কিন্তু কোশ্চেন কমন আসবে। আর এই জন্য ক্লাসটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা উচিত তোমাদের। যারা দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের কোন কোন বিষয়ে ভিডিও দরকার অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সাথে আছি, সবসময় পাশে থাকবো। সবাইকে ভালো রাখবে আর প্রিপারেশন দেবে। আর আমার যে কি বলবো 10টা ক্লাস করিয়েছি এবং সায়েন্সের যে সমস্ত পার্টগুলো দিচ্ছি, সায়েন্সের কোশ্চেন একদম পুরো চ্যাপ্টার ওয়াইজ ধরে 9 এবং ক্লাস 10-এর হচ্ছে বই ধরে তোমাদের কিন্তু করানো হচ্ছে। কোনো হচ্ছে ভুলভাল তথ্য আমি কোনোদিনই প্রোভাইড করি না তোমাদের। সেই সমস্ত ক্লাসগুলো কিন্তু একটাও মিস করো না। আমি ক্লাসের অনেকগুলো ভৌত বিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের অনেকগুলো ক্লাস তোমাদের সাথে শেয়ার করেছি। সেই সমস্ত ক্লাসগুলো গিয়ে তোমরা দেখো, একটা ওখানে কিন্তু বাজে প্রশ্ন পাবে না। সমস্ত ইম্পর্টেন্ট জিনিস সেইগুলো থেকে 2018 সালে অনেক কোশ্চেন এসেছিলো, সেইগুলো থেকে কোশ্চেন এসেছিলো। তাই অবশ্যই তোমরা ভিডিওটিকে কিন্তু লাইক করো, আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটা প্রেস করে রাখো। তোমাদের সাথে আমি সবসময় আছি, ভালো থাকবে, সবাই ভালো করে প্রিপারেশন নাও। আমি তোমাদের
কি বলবো, ওতপ্রোতভাবে জড়িত। আর অবশ্যই কিন্তু কমেন্ট করো। দেখো কমেন্ট করলে কিন্তু আমি মানে কি বলবো, একটু অনুপ্রাণিত হই যে না কতজন আমার ভিডিওগুলো দেখছে। অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে তোমাদের আর কোন কোন বিষয়ে ভিডিও দরকার। ঠিক আছে, সবাই ভালো করে প্রিপারেশন নাও। জয় হিন্দ, জয় ভারত।